নমস্কার, আমি ঋতব্রতের সাথে কিছুক্ষণ এই চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আজকে তৃণমূল কংগ্রেসের একটা মিটিং ছিল। আমরা সবাই জানি বিধায়কদের একটা বড় অংশ বিদ্রোহী হওয়ার পর তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তৃণমূল কংগ্রেসের সব কমিটিগুলোকে ভেঙে দেন এবং বলা হয় যে পরবর্তী সময়ে সংগঠনকে ঢেলে সাজানোর একটা প্রক্রিয়া শুরু হবে। সেই প্রক্রিয়ারই প্রথম ধাপ আজকের মিটিং এবং সেখানে একটা বেস কমিটি তৈরি করা হলো। অনেকে গেলেন, অনেকে এলেন, সেই বিষয়ে পরে ঢুকছি। কিন্তু সবার চোখ ছিল সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি কি ইস্তফা দেবেন নাকি মমতা ব্যানার্জি তাকে সরিয়ে দেবেন। কোনোটাই হলো না। কিন্তু মমতা ব্যানার্জি তো খুব শার্প পলিটিশিয়ান, তার পলিটিক্যাল বা রাজনৈতিক প্রজ্ঞা কিন্তু তুখোড়। তিনি এক ঢিলে দুই পাখি মারবার চেষ্টা করলেন। একদিকে যেমন অভিষেক ব্যানার্জিকে শপথে বহাল রেখে বুঝিয়ে দিলেন যে তারপর অভিষেক ব্যানার্জি দলের প্রধান মুখ হবে। আরেক দিকে তিনি বুঝতে পেরেছেন যে দলের একাংশের বা দলের অধিকাংশ একটা ক্ষোভ তৈরি হয়েছে অভিষেক ব্যানার্জির এই যে মালিক কর্মচারী সিস্টেম অফ অপারেশন সেটা নিয়ে, এবং সেই ক্ষোভটাকে প্রশমিত করবার জন্য তিনি দোলা সেন এবং ডেরেক ওব্রায়েনকে যুগ্ম সম্পাদক হিসাবে অভিষেক ব্যানার্জির সাথে জুড়ে দিলেন। অর্থাৎ অভিষেক ব্যানার্জি এখন সর্বভারতীয় সম্পাদক তৃণমূল কংগ্রেসের। তার আগে যে ডেজিগনেশন ছিল এখনও সেটাই রয়েছে, কিন্তু যুগ্ম সম্পাদক হচ্ছেন দোলা সেন এবং ডেরেক ওব্রায়েন। এতটুকুই পরিবর্তন। অর্থাৎ অভিষেক ব্যানার্জি কিন্তু স্বপদে বহাল থাকছেন, কিন্তু তাকে প্রোটেক্ট করবার জন্য বা তাকে হেল্প করার জন্য আরও দুজন রয়েছেন, যারা দুজনেই মমতার লয়ালিস্ট হিসাবেই পরিচিত। তো এখান থেকে আমরা যেটা বোঝবার চেষ্টা করছি যে এটার দীর্ঘমেয়াদী বা সুদূর প্রসারী প্রতিক্রিয়া কী হতে পারে। দেখুন, মূল যে ঝামেলাটা আমার মনে হয় সেটা হচ্ছে মমতা ব্যানার্জিকে নিয়ে নয়। কিন্তু মমতা ব্যানার্জি হেরেছেন, মমতা ব্যানার্জি সরকার প্রশাসন ইত্যাদি নিয়ে অনেক অভিযোগের পরিসর আছে, অবকাশ আছে, কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্ব কিন্তু তৃণমূল কংগ্রেসে এখনও প্রশ্নাতীত। এটা ঠিকই তৃণমূল যে 40-41% ভোট পেয়েছে সেটা কিন্তু মমতা ব্যানার্জির ফেসটাকে সামনে রেখেই। এই বিষয়ে কোনো দ্বিমত হওয়ার অবকাশ নেই। অর্থাৎ বিধায়করা যতই বিদ্রোহী হন না কেন, যদি তারা সত্যি সত্যি একটা আলাদা দল হিসাবে আত্মপ্রকাশ করে, যদিও তারা বলছেন তারা কোনো আলাদা দল নয়, তারাই মূল তৃণমূল এবং তাদের নেত্রী মমতা ব্যানার্জি, একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, কিন্তু তারা যদি কখনো পাকে চক্রে এমন কমপ্লেক্সিটি আসে বা জটিলতা আসে, যেটা আমি আগের দিন বলছিলাম, তো সেক্ষেত্রে যদি তাদেরকে আলাদা দল করতে হয়, সেই দল কিন্তু টিকবে না। তার কারণ হচ্ছে এই দলের জনভিত্তি থাকবে না। তৃণমূল কংগ্রেসের জনভিত্তিটা মমতা ব্যানার্জিকে কেন্দ্র করেই তৈরি হয়, সেটাই হয়ে এসছে এবং সেটাই হবে। সুতরাং মমতা ব্যানার্জি ওয়াজ নেভার এ প্রবলেম হলো অভিষেক ব্যানার্জি। দেখুন, মমতা ব্যানার্জির এখন যা এজ, হয়তো তিনি পরের বিধানসভা লড়বেন, কিন্তু পরবর্তী সময়ে এমন একটা ফেজ আসবে যখন পরের নেতাকে, সেটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিতর্ক তৈরি হবে। অভিষেক ব্যানার্জি কিন্তু নিজের জায়গাটা সেভাবে তৈরি করতে পারলো না। তিনি সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি এই একটা কর্পোরেট সিস্টেম, মালিক কর্মচারী সিস্টেম, এগুলো চালু করতে গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের যে একটা বিশ্বাস জেতা, সাধারণ মানুষের মধ্যে যে একটা বিশ্বাস তৈরি করা যে এ পারবে মমতা ব্যানার্জির পর, সেটা কিন্তু তিনি সেই বিশ্বাস তৈরি করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। সুতরাং একটা সন্ধিক্ষণ তৃণমূল কংগ্রেসে এসেছে যে হু ইজ আফটার মমতা ব্যানার্জি। সেই প্রশ্নেই কিন্তু বেশিরভাগ বিধায়ক, বেশিরভাগ সাংসদ, বেশিরভাগ তৃণমূল নেতা কর্মী সবাই জানিয়ে দিচ্ছে এবং বুঝিয়ে দিচ্ছে যে মমতা ব্যানার্জির পর অভিষেক ব্যানার্জির নেতৃত্ব তারা মানবে না। কারণ অভিষেক ব্যানার্জি নেতৃত্ব তারা দেখে ফেলেছে এবং সেই নেতৃত্ব সত্যি তারা পছন্দ করেনি এবং সেই নেতার আন্ডারে, সেই নেতার অনুগামী হয়ে তারা থাকবে না, এটা তারা বুঝিয়ে দিয়েছে। সুতরাং মমতা ব্যানার্জি যে ব্যালেন্স করবার চেষ্টা করছে, আমার মনে হয় না সেটা ধোপে টিকবে। তৃণমূলের ভাঙন এভাবে রুখবে না। অভিষেক ব্যানার্জিকে যদি কিছুদিনের জন্য সরিয়ে দেওয়া হতো এবং অভিষেক ব্যানার্জি যদি নিজেকে একটু আলাদাভাবে তৈরি করতে পারতেন বা নিজেই ইস্তফা দিতেন, ওটা বেস্ট হতো। তাহলে আমার মনে হয় অনেক বেশি ফলপ্রসূ হতো ব্যাপারটা। মমতা ব্যানার্জি বুঝতে পারছেন সিচুয়েশনটা,
কিন্তু সেই সিচুয়েশন অনুযায়ী কোনো অজ্ঞাত কারণে তিনি সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না। সেই জন্যই অভিষেক ব্যানার্জি এখনও শপথে বহাল, এত আপত্তি, এত প্রতিবাদ, এত সব কিছু থাকা সত্ত্বেও। এবার আসি তৃণমূল কংগ্রেসের বাকি কমিটির কথায়। এতদিন যে রাজ্য সভাপতি ছিলেন সুব্রত বক্সী, তিনি, আমরা সবাই জানি তিনি একজন বলিষ্ঠ লোক, ভেটেরান, তাকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। মমতা ব্যানার্জির কত বছরের পুরনো লয়ালিস্ট সঙ্গী, তাকে কিন্তু এবার মুক্তি দেওয়া হলো, তার বয়সও হয়েছে। সেই জায়গায় তার স্থলাভিষিক্ত করা হলো চন্দ্রিমা ভট্টাচার্যকে। এখন চন্দ্রিমা ভট্টাচার্যকে মমতা ব্যানার্জির ডান হাত, আমরা সরকারে থাকার সময় দেখেছি, তারপরেও দেখেছি চন্দ্রিমা মমতাকে ছেড়ে যাননি, মমতা ব্যানার্জির সাথেই সারাক্ষণ থাকেন এবং মমতাদি হয়তো তার চোখ দিয়ে অনেক কিছু দেখেন। সেই জন্য চন্দ্রিমা ভট্টাচার্যকে এই একটা সুপ্রিম পোস্ট, রাজ্য সভাপতির পোস্ট দিয়ে দেওয়া হলো। অর্থাৎ মমতা ব্যানার্জি কিন্তু লয়ালিস্টদের কাছেও একটা বার্তা দিলেন যে এবার কিন্তু তোমরা বঞ্চিত হবে না, এবার কিন্তু আর অভিষেকের কথা মতো আমি একে ওকে বিভিন্ন পদে দেব না। যারা লয়ালিস্ট, যারা প্রমাণ করতে পেরেছে যে তৃণমূল কংগ্রেসের দুর্দিনেও তারা আছে, তারাই ইম্পর্টেন্ট পোস্টগুলো পাবে। যেমন কল্যাণ ব্যানার্জি এবং ডেরেক ওব্রায়েনকে করা হয়েছে জাতীয় মুখপাত্র, নিঃসন্দেহে একটা বড় পোস্ট। তার সাথে সাথে তৃণাঙ্কুর যে ছাত্র সংগঠনের মাথা ছিল, তাকে সরিয়ে প্রিয়াঙ্কা অধিকারীকে করা হলো। সুতরাং এরকম চেঞ্জেস কিন্তু তৃণমূল কংগ্রেসে এসেছে। অর্থাৎ মমতা ব্যানার্জি কিন্তু ভরসা করছেন তার লয়ালিস্টদের উপর, যারা এতদিন ধরে তার পাশে রয়েছে এবং যারা পারফর্মিং। মদন মিত্রকে হকার উচ্ছেদ কমিটির বা হকার উচ্ছেদের বিরোধিতা করবে যে কমিটি, হকার কমিটি, তার হেড করা হয়েছে। অর্থাৎ যারা মমতা ব্যানার্জির আশেপাশে কয়েকদিন ধরে ঘুরঘুর করছেন এবং মমতা ব্যানার্জির সাথে রয়েছেন, তাদের প্রত্যেককেই কিন্তু রিকগনাইজ করা হয়েছে এবং সংগঠনে যুক্ত করা হয়েছে। এটা একটা নতুন জিনিস, কারণ বিগত বেশ কিছু বছর ব্যাপারটা মমতা ব্যানার্জির হাতে ছিল না। অভিষেক ব্যানার্জি যাবতীয় ডিসিশন নিতেন কে কোন পোস্টে থাকবে। তো সেদিক থেকে মমতা ব্যানার্জি আবার নিজের হাতে নিয়ে সংগঠনটা চাঙ্গা করবার চেষ্টা করেছেন, যদিও তাতে লাভ কত দূর হবে সেটা জানি না। কারণ এই যে লয়ালিস্ট রয়েছে তাদের জনভিত্তি কতটা, মদন মিত্র ছাড়া কারোর আমার মনে হয় না সমাজে বা মানুষের মনে কোনো রকম প্রভাব রয়েছে। সুতরাং এরা খুব একটা বেশি দূর এগোতে পারবে বলে আমার মনে হয় না। এবং তৃণমূল কংগ্রেসের ভাঙন অব্যাহত থাকবে, কারণ মূল সমস্যা অভিষেক ব্যানার্জি যতদিন রাজ্য সম্পাদক থাকবেন ততদিন পর্যন্ত এই বিদ্রোহ চলবে, বিদ্রোহ দানা বাঁধবে, আরও অনেক কিছু কনসিকুয়েন্স তৈরি হতে পারে। তো শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসেরই ক্ষতি হবে। সুতরাং সেদিক থেকে তৃণমূল কংগ্রেসের ভাঙন অব্যাহত থাকবে, কারণ অভিষেক ব্যানার্জি এখন পর্যন্ত এবং আগামী দিনেও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক হিসাবেই বর্তমান থাকবেন। এবার আসি আরেকজন নেতার কথায়, কোচবিহারের পার্থপ্রতিম বাবু। তিনি টুইটারে লিখেছেন যে এখনো এত উন্নাসিকতা, এখনো উত্তরবঙ্গকে এত বঞ্চনা, উত্তরবঙ্গের একজন প্রতিনিধিও তৃণমূল কংগ্রেসের কমিটিতে নেই। দেখুন, অভিমান হওয়া স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি উত্তরবঙ্গকে নিয়ে একটু হেলাফেলা করছিল যে এখানকার লোক যা বোঝাবো বুঝে যাবে, গিয়ে একটু হাত নাড়বো, চা বাগানে ঘুরবো, মোমোর দোকানে মোমো তৈরি করব, মানুষ ভোট দিয়ে দেবে। সে দিন কিন্তু আর নেই। 2011 সালে উত্তরবঙ্গের মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে ঢেলে ভোট দিয়েছিল, 2016 সালেও ভোট দিয়েছিল। কিন্তু পরবর্তী সময় যেটা বোঝা গেল যে একটা 5 টাকা দামের চকলেট খাইয়ে দিলে মানুষের মন ভোলা যাবে না, মন ভোলানো যাবে না। উত্তরবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেস সরকারের থেকে অনেক কিছু প্রত্যাশা রেখেছিল এবং কোনোটাই পূরণ করা হয়নি। বরঞ্চ ভোটের আগে 2টো কিটক্যাট, একটা ডেয়ারি মিল্ক, এরকম টাইপের চকলেট, যেমন আমরা বাচ্চারা কান্নাকাটি করলে দিই, সেরকম চকলেট দিয়ে উত্তরবঙ্গের মানুষের ভোটটা পাওয়ার চেষ্টা করেছিলেন। উত্তরবঙ্গের মানুষ একদম যথোপযুক্ত জবাব দিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে এবারের ইলেকশানে। তার কারণ হচ্ছে বরাবরই কিন্তু তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গের নেতৃত্বকে উপেক্ষা করেছে। এখানকার অনেক নেতা আছে যাদেরকে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি উপেক্ষা করেছেন। এমনকি যিনি আজকে অভিযোগ করেছেন, আমরা দেখেছিলাম ব্রিগেডের মঞ্চে
তাকে কিভাবে অসম্মান করেছেন মমতা ব্যানার্জি এবং ফিরহাদ হাকিম, সে ভিডিও ভাইরাল হয়েছিল। যেহেতু উত্তরবঙ্গ থেকে ভোট পাননি, মমতা ব্যানার্জি হয়তো একটা এভাবে বদলা নিলেন, উত্তরবঙ্গের কোনো নেতাকে কমিটিতে রাখলেন না। উত্তরবঙ্গের মানুষ ভবিষ্যতেও এর জবাব দিয়ে দেবে। এখন কথা হচ্ছে, এবার চলে আসি পরের প্রসঙ্গে। এই যে এত কমিটি গঠন, এত সংগঠনের পুনর্বিন্যাস, এইসব করে আদৌ কি ভাঙন রোখা যাবে? যেটা আমি বললাম ইতিমধ্যে যে ভাঙন রোখা যাবে না, বরং এই যে মমতা ব্যানার্জি দিল্লি যাবেন, এই যে তাদের সংসদীয় কমিটির মিটিং বসবে, ইন্ডি জোটের সাথে মিটিং হবে, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বড় ভাঙনের আশঙ্কা করা হচ্ছে। শুধু যে বিধায়করাই বিদ্রোহী হয়েছে সেটা নয়, পার্লামেন্টেও জোট বাঁধছে তৃণমূলের একাংশ বিজেপির সাথে ইতিমধ্যে যোগাযোগ করেছে, আবার একাংশ জোট বেঁধেছে। তারাও অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করতে চান না, তারাও হয়তো বিদ্রোহী হবেন। এখন সেম ফর্মুলা, যদি সেটা গ্রেটার দ্যান 2/3 অফ দ্য এক্সিস্টিং মেম্বার্স হয়ে যায়, তবে তারাই বলবে তারাই মূল তৃণমূল, বাকিরা ইরেলিভেন্ট হয়ে যাবে। সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, কারণ সুখেন্দু শেখর রায়, কাকলি ঘোষ দস্তিদার কিন্তু ঘোষিতভাবেই এই তৃণমূল কংগ্রেস, এই মমতা ব্যানার্জি, এই অভিষেক ব্যানার্জির নেতৃত্ব স্বীকার করছে না। আর বিজেপি তো দরজা বন্ধ করে রেখেছে, বিজেপিতেও তারা যেতে পারবে না। এবং সব থেকে বড় কথা, তৃণমূল কংগ্রেসের লোকসভা রাজ্যসভা মিলিয়ে প্রায় 41 জন সাংসদ রয়েছে, তাদের হার্ডলি 7 থেকে 10 জনকে এই বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছে। বাকিরা কিন্তু আসছে না কেউ। কেন আসছেন না তারা? তার মূলে কিন্তু তাদের মনের মধ্যে এই এক্সিস্টিং তৃণমূল কংগ্রেসের প্রতি যে বিদ্রোহ রয়েছে, যে রাগ রয়েছে, যে অভিব্যক্তিগুলো রয়েছে, সেগুলো কিন্তু ক্রমশ দানা বাঁধছে। এবং একটা সুযোগ তারা পেয়েছেন, এই সুযোগ ছাড়বে বলে আমার মনে হয় না। সেই জন্য পার্লামেন্টেও কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ রয়েছেন তাদের মধ্যেও একটা বিভাজন মোটামুটি সুনিশ্চিত ধরে নেওয়া যায়, যেটা হয়তো সোম মঙ্গলবারের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে যে কারা কারা অ্যাকচুয়ালি বিদ্রোহী হচ্ছেন। এবং সেই সংখ্যাটা কিন্তু মনে করা হচ্ছে গ্রেটার দ্যান 2/3 থাকবে। সুতরাং সেক্ষেত্রেও মমতা ব্যানার্জির যে তৃণমূল, সেটা সংসদের ভেতরেও কিন্তু ইররেলিভেন্ট হয়ে যাবে, যেমনটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে হয়েছে। সুতরাং সেটা কিন্তু ঘটতে চলেছে, এই ভাঙন রোখা যাবে না। এবং ধীরে ধীরে কিন্তু এই ভাঙন একদম নিচু স্তর অবধি যাবে। মমতা ব্যানার্জির এখনও হাতে সময় আছে। আমার মনে হয় তিনি কিছুদিনের জন্য অন্য কাউকে যদি সম্পাদক হিসেবে নিযুক্ত করেন, তাহলে তার দলের পক্ষে সেটা বেটার হবে। রাজনীতির এরকম খেলা চলতেই থাকবে, কিন্তু পার্লামেন্টের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের চ্যালেঞ্জটা আরেকটু বেশি। কারণ দেখুন, বিজেপি কিন্তু 2024 সালে যে জিতেছিল, তারা কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাদেরকে নির্ভর করতে হচ্ছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ওপর। সেখানে 20-21 জন সাংসদ যদি বিজেপির পক্ষে থাকে বিভিন্ন বিলে, তাহলে সেটা কিন্তু বিজেপিকে একটা বিশাল ডিভিডেন্ড দেবে। সেই জন্য বিজেপি চাইবে সংসদের ভেতর, পার্লামেন্টের ভেতর তৃণমূল কংগ্রেসের সাংসদদের মধ্যে বিভাজনটা হোক, এবং সেখানে তাদেরও কিছু যোগদান থাকবে। সেই যোগদান অগ্রাহ্য করা এখন তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ সাংসদের পক্ষে সম্ভব নয়। সুতরাং তৃণমূল কংগ্রেস আবার ভাঙছে, এটা মোটামুটি সুনিশ্চিত। এই ভাঙন কোথায় থামে সেদিকে অবশ্যই নজর থাকবে। আলটিমেটলি বিরোধী পরিষদ তৈরি করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যেভাবে আভ্যন্তরীণ বিদ্রোহে জীর্ণ হচ্ছে, সেই পরিসরটা টোটালি সিপিএমের দিকে চলে যায় কি না, কংগ্রেস আবার শক্তিশালী হয়ে ওঠে কি না, এই সমস্ত দিকে আমাদের নজর থাকবে। আপনারা চ্যানেলটা দেখতে থাকুন। আমি সময়ে সময়ে যে বিষয়গুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, সেগুলো নিয়ে আমি ডিসকাশন করব, বিশ্লেষণ করব আপনাদের সামনে। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।